আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা তৃতীয় অধ্যায় রসায়নের এসএসসি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আমরা আলোচনা করতে চাই। আহ, তো পদার্থের গঠন, পদার্থ বলতে কি বোঝায়? পদার্থ বলতে কি বোঝায় আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে যেটা হচ্ছে জায়গা দখল করে, যেটার ভর আছে, ওজন আছে, পরিমাপ করে যায়, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বা চাপ প্রয়োগে যেটা বাধা প্রদান করে, সেটাই হচ্ছে পদার্থ। তাহলে পদার্থ কত প্রকার সেটাও আমরা জানি যে পদার্থ প্রধানত তিন প্রকার: কঠিন, তরল এবং বায়বীয়। এর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে এই তিন প্রকার: কঠিন, তরল এবং বায়বীয়। আর পদার্থ মূলত মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, এই দুই ধরনের পদার্থ হয়ে থাকে। তাহলে আমরা এখন জানবো যে আসলে ইতিহাসটা কি, পদার্থের গঠন এটা জানার জন্য প্রথমে মানুষ মনে করতো যে সকল পদার্থ প্রাচীনকালে যীশু খ্রিস্টের জন্মেরও অনেক অনেক আগে, 1000 বছর আগে, তখন মানুষের ধারণা এটা ছিল যে পদার্থ, সকল পদার্থ মাটি, পানি, বায়ু এবং আগুন এগুলা দিয়ে গঠিত। এবং তখনকার যে সবথেকে বিখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টোটল ছিল সবথেকে বিখ্যাত একজন বিজ্ঞানী এবং সকলে তাকে মান্য করত। এবং তারও ধারণা এটাই ছিল যে পদার্থ কঠিন, সকল পদার্থ এই মাটি, পানি, বায়ু, আগুন এগুলো দ্বারা গঠিত। কিন্তু তারপর থেকে গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস একটা কথা বলে যে প্রত্যেকটা পদার্থকে যদি ভাঙতে 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 এমন একটা পর্যায়ে যাওয়া যায়, মনে করে কোনো একটা পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে বা ক্ষুদ্রতম পর্যায়ে যাওয়া যায় যেইটা আর ভাঙা সম্ভব না। তাহলে এই যেই কোণাটা বা যেটা আর ভাঙা সম্ভব না, এটাকে তিনি নাম দেন হচ্ছে অ্যাটম। এটাকে তিনি অ্যাটম বলে আখ্যায়িত করে। ডেমোক্রিটাস এটাকে অ্যাটম বলে আখ্যায়িত করে। অ্যাটম শব্দটা এসেছে অ্যাটোমাস থেকে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। তাহলে তার মতে যে পরমাণু এমন একটা পর্যায়ে গিয়ে তাকে আর ভাঙা যাবে না, তো তাকে তিনি অ্যাটম নামে আখ্যায়িত করেন। তারপর হলো কি, তারপর তিনি যে কথাটা বলেন যে পরমাণু আর ভাঙা যাবে না, আর বিশ্লেষণ করা যাবে না, তখন যখন এই কথাটা বলেন সেই সময় পরীক্ষা নিরীক্ষা করার তো কোনো ব্যবস্থা ছিল না, কোনো উপায় ছিল না। সেজন্য তার এই মতবাদটা সেখানেই চাপা পড়ে যায়, আর ওই মতবাদটাই থেকে যায় যে কোনো পদার্থ বা যে কোনো পদার্থ মাটি, পানি, বায়ু, আগুন এগুলো দ্বারা গঠিত, যেহেতু অ্যারিস্টটল এটার পক্ষে ছিলেন। তারপর আসলে হচ্ছে 1803 সালে জন ডাল্টন নামে একজন বিজ্ঞানী তিনি পরীক্ষা নিরীক্ষার দ্বারাই এটা আখ্যা দেন, যে এটা বলেন যে কোনো পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে এমন একটা কোণা পাওয়া যায় ঠিকই, যেটাকে বলা হয় পরমাণু। এটা ঠিক আছে, কিন্তু এটাকেও আবার ভাঙা যায়। আর এখন আমরা জানি এটাকে ভাঙলে যে স্থায়ী কণাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে পরমাণু অবিভাজ্য নয়। তিনি পরীক্ষা নিরীক্ষার দ্বারা এটা প্রমাণ করেন যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকে ভাঙা যায় এবং ভাঙলে পরমাণুর ভেতরে কিছু স্থায়ী এবং অস্থায়ী কণিকা পাওয়া যায়, যেটা আমরা এখন জানি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের পরমাণু বা অণু, এটার জন্য একটা ইতিহাস, অর্থাৎ পদার্থের গঠন নিয়ে যারা আলোচনা করেছেন তাদের নিয়ে একটা ইতিহাস। তারপর বহু বিজ্ঞানী অনেক পরীক্ষা নিরীক্ষা দ্বারা দেখেন যে পরমাণুটা আসলে কি, মানে ওই কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে
নিয়ে যাওয়া যাবে যেখানে আর ভাঙা যাবে না। এটা ডেমোক্রিটাসের মতবাদ ছিল, কিন্তু সেটাকেও আবার ভাঙা যাবে এবং পরমাণুকে বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী কোণায় ভাঙা যাবে। এটা জন ডাল্টনের মতবাদ ছিল এবং এটা একসময় পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়। এবং আমরা সবাই জানি যে পদার্থ ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে যাওয়া যাবে যেটাকে বলা হবে পরমাণু, যেটাকে ভাঙলে আবার বেশ কিছু মৌলিক ক্ষুদ্রতম কণিকা পাওয়া যাবে, যেগুলোকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই স্থায়ী কণিকা নামে সেগুলো পরিচিত। তাহলে আমরা যদি তারপর দেখি যে মৌলিক পদার্থ কী এবং যৌগিক পদার্থ কী। মৌলিক পদার্থ কী এবং যৌগিক পদার্থ কী, তো তার আগে আরেকটু বলে রাখি যে এই যে পরমাণুটা, অর্থাৎ যে কোনো পদার্থকে আমরা যদি ভাঙতে 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 তার একেবারে ক্ষুদ্রতম এককে চলে যায়, তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে পরমাণু। এটা তো ক্লিয়ার নাকি? যে দুনিয়ায় যত পদার্থ আছে সকল পদার্থগুলোকে ভাঙতে 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 এমন এক পর্যায়ে আমরা যেতে পারি যেটা সবথেকে ক্ষুদ্রতম। সেটা কি? সেটা হচ্ছে পরমাণু। এবং সেটাকেও ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। তার পরমাণুর ভেতরেও থাকে হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা আমরা জেনেছি, এটা মনের ভিতরে সুন্দর করে গেঁথে নিতে হবে। তারপর অনেক বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আসলে পরমাণুর ভেতরে কি থাকে, কিভাবে থাকে, এইটা ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তারা এরকম বিভিন্ন ধরনের মতবাদ বের করেন যে পরমাণু এইভাবে গঠিত, ওইভাবে গঠিত, এইভাবে বিভিন্ন মডেল তারা প্রকাশ করেন। এর ভেতরে আমরা এই ক্লাসগুলার ভেতরেই বা আমরা নবম দশম শ্রেণীতেই এখানে আছে যাদের রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল, এগুলো তোমরা পাবে এখানেই। তো যাই হোক, মৌলিক পদার্থ কী এবং যৌগিক পদার্থ কী? আচ্ছা, 1 কেজি লোহা, 1 কেজি লোহা, মনে করো এটা হচ্ছে 1 কেজি লোহা, ঠিক আছে? এটা হচ্ছে 1 কেজি লোহা, যেটাকে বলা হয় ফেরাম। এটা কি ল্যাটিন নাম, তাই না? তো ফেরাম, এখান থেকে আমরা প্রতীক, মৌলের প্রতীক Fe দিয়ে প্রকাশ করি। তাহলে লোহার সংকেত হচ্ছে Fe বা ফেরাম, ঠিক আছে? কোনো লোহার সংকেতটা কি Fe বা ফেরাম। আচ্ছা, এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে 1 কেজি লোহার ভিতরে যেটা থাকে, 1 কেজি লোহা বলতে কি 1 কেজি ফেরাস, ঠিক আছে? 1 কেজি লোহার ভিতরে যেটা থাকে সেটা কি? সেটা হচ্ছে Fe বা ফেরাম বা লোহার কণিকা। লোহার কণা কি? কোনো লোহাকে, এবার এই 1 কেজি লোহাকে আমরা যদি ভাঙতে থাকি তাহলে সেখানে কি পাবো? একেবারে শেষে গিয়ে আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু পাবো, এবং প্রত্যেকটা পরমাণুই কি পরমাণু? লোহার পরমাণু বা ফেরাম বা ফেরাস, লোহার পরমাণুই আমরা পাবো। যদি কোনো লোহাকে আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাঙি, তাহলে অসংখ্য আমরা লোহার পরমাণু পাবো, এবং সেখানে এই সবগুলাই পাবো হচ্ছে Fe বা ফেরাম বা লোহার পরমাণু। এখানে লোহার পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু থাকবে না। তাহলে যেহেতু এখানে লোহার পরমাণু ছাড়া আর অন্য কোনো পরমাণু থাকছে না, আমরা বিভাজন করে দেখি যে ওখানে শুধুমাত্র লোহার পরমাণুই বিদ্যমান। সেহেতু এইটা হচ্ছে নিঃসন্দেহে একটা মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ আমরা কাকে বলতে পারি? কোনো পদার্থকে ভাঙলে কেবল ওই পদার্থের পরমাণু ছাড়া আর অন্য কোনো পরমাণু পাওয়া যায় না। অর্থাৎ কোনো পদার্থকে ভাঙলে কেবলমাত্র শুধু সেই পরমাণু পাওয়া যায়, এবং সেই পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু পাওয়া যায় না। অর্থাৎ কোনো যে পদার্থগুলোকে বিশ্লেষণ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কি? মনে করো 1 কেজি
এক 1 গ্রাম সোনা, গোল্ড, ঠিক আছে, গোল্ড 1 গ্রাম হচ্ছে গোল্ড। এটাকে কি বলে? গোল্ডকে অরম বা AU এটা দিয়ে প্রকাশ করা হয়, 1 গ্রাম AU। আমরা রাসায়নিকভাবে গোল্ডকে বা সোনাকে AU দ্বারা প্রকাশ করি। তাহলে 1 গ্রামকে যদি আমরা ভাঙি তাহলে অসংখ্য 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 ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা আমরা পাবো বা পরমাণু আমরা পাবো। তো এই যে অসংখ্য পরমাণু পালাম, এখানে সবগুলাই হচ্ছে AU পরমাণু বা গোল্ড বা সোনার পরমাণু। এখানে প্রত্যেক পরমাণুই হচ্ছে সোনার, সোনা ছাড়া এখানে আর অন্য কোনো পরমাণু কিন্তু নেই। তাহলে এইটা হচ্ছে তোমার মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ বা মৌল কি, আশা করি এটা বোঝা গেছে। মৌলিক পদার্থ বা মৌল হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যেটাকে বিশ্লেষণ করা যায় না বা যেটাকে ভাঙা যায় না, যেটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো ধরনের পদার্থ পাওয়া যায় না, সেটাই হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ তাহলে কি? যৌগিক পদার্থ তাহলে নিশ্চয় যে পদার্থকে ভাঙলে একাধিক ধরনের পদার্থ পাওয়া যায়, সেটা নিশ্চয়ই আমাদের যৌগিক পদার্থ। আচ্ছা, তাহলে মৌলিক পদার্থ বলতে আশা করি বোঝা গেছে, এবং যৌগিক পদার্থ বলতে কি বোঝায় সেটা আমরা এখন ডিসকাস করব। তার আগে মৌলিক পদার্থগুলো কোনগুলো বলো তো? তোমরা কি পর্যায় সারণী দেখেছো? পর্যায় সারণীতে 118টি মৌল আমাদের স্থান পেয়েছে। 118টি মৌল এতদিনে স্থান পেয়েছে। তাহলে এই যে 118টি মৌল আমাদের স্থান পেল পর্যায় সারণীতে, এই সবগুলোই হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তাহলে এত ধরনের কণিকা এই বিশ্বে আমরা সন্ধান পেয়েছি, এত ধরনের 118 ধরনের। তো এই সবগুলোই হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। আচ্ছা, তাহলে যৌগিক পদার্থ কি? মৌলিক পদার্থ হলো, এবার যৌগিক পদার্থটা কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আরও অন্য পদার্থ সেখানে বিদ্যমান থাকে, সেটাই হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। তাহলে চলো দেখি যৌগিক পদার্থ কি। যৌগিক পদার্থ বা যেগুলো যৌগিক পদার্থ বা যৌগ, ঠিক আছে। আচ্ছা, এটা মনে করো একটা গ্লাসের ভিতরে পানি আছে, পানি, তাই না? আর পানিকে আমরা রাসায়নিকভাবে কী দিয়ে প্রকাশ করি? H2O। পানিকে আমরা H2O রাসায়নিকভাবে H2O এটার মাধ্যমে প্রকাশ করি। এখানে দেখো তো H2O, এখান থেকে কি বোঝা যায়? আচ্ছা, এখানে যে H2O, এখানে রাসায়নিক, এগুলো কিন্তু রাসায়নিক প্রতীক, মৌলের প্রতীক, ঠিক আছে। H কোন মৌলের প্রতীক? H হচ্ছে হাইড্রোজেন মৌলের প্রতীক, আর অক্সিজেন O হচ্ছে অক্সিজেন মৌলের প্রতীক। তাহলে এখানে দেখো তো, এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে। তাহলে এর অনুপাত কত? 2:1। অর্থাৎ এখানে যদি এক লিটার পানি থাকে, কিংবা মনে করো 1 কেজি বা 1 কিলোগ্রাম যদি পানি থাকে, সেক্ষেত্রে এখানে যতগুলো হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ থাকবে কি? অক্সিজেন। তার দ্বিগুণ থাকবে হচ্ছে অক্সিজেন। অথবা এটাও বলতে পারি, এখানে যতগুলো অক্সিজেন থাকবে তার অর্ধেক থাকবে হচ্ছে পানি, ঠিক আছে, হাইড্রোজেন। তো এই দুইটা কথা কিন্তু একই। তাহলে রাসায়নিক সংকেত দ্বারা আমরা বুঝতে পারি যে ওই মৌল বা ওই যৌগের ভেতরে কি থাকে, ওই মৌল বা যৌগের ভিতরে কি থাকে, সেটা আমরা রাসায়নিক সংকেতের মাধ্যমে বুঝতে পারি। ওকে, সো এখানে দেখো, এখানে কিন্তু পানিকে বিভাজন করলে এখানে হাইড্রোজেন ছাড়াও পাওয়া যায় কি? অক্সিজেন। শুধু একটা পাওয়া যায় না, তো এখানে হাইড্রোজেন ছাড়াও বাকি অক্সিজেন পাওয়া যায়। সে কারণে এটা একটা যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থকে ভাঙলে কি হবে? বিশ্লেষণ করা যায়, এবং বিশ্লেষণ করলে সেখানে একাধিক ধরনের বা 2 বা ততোধিক ধরনের মৌল বা মৌলিক পদার্থ আমরা সেখানে পাই। তো এখানে তোমরা কি অ্যাসিডের নাম জানো? সালফিউরিক অ্যাসিডের নাম শুনছো? H2SO4। এখানে দেখো তো, এখানে কিন্তু হাইড্রোজেন, সালফার, অক্সিজেন একাধিক বা 3 ধরনের মৌল নিয়ে এই অ্যাসিডটা গঠিত, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। তো এখানে এই যেগুলো সংকেত আমরা লিখছি,
এখানে সংকেত দেখে আমরা বুঝতে পারি যে এইগুলাতে কতটি হাইড্রোজেন আছে, কতটি অক্সিজেন আছে, কতটি সালফার আছে, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। তাহলে এখান থেকে আশা করি বোঝা গেছে যে সংকেত কী এবং প্রতীকটা কী। আচ্ছা, আর এই যে অণু এবং পরমাণু কি, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। অণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। আমরা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম, এটা একটা মৌলিক পদার্থ, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাস তোমরা সবাই জানো, H2, এটা দিয়ে প্রকাশ করা হয় হাইড্রোজেন গ্যাস। তো হাইড্রোজেন, এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? এটাকে ভাঙলে দুইটা হাইড্রোজেন কিন্তু এখানে পাওয়া যাবে। তাহলে এই যে দুইটা, প্রত্যেকটার হাইড্রোজেনই হচ্ছে এক একটা পরমাণু। তো পরমাণুটা কি? কোনো পদার্থকে ভাঙতে থাকলে একেবারে শেষতম বা ক্ষুদ্রতম যে কণিকাটা পাওয়া যায় সেটাই হচ্ছে পরমাণু। তো এখানে হাইড্রোজেন একটা কি পরমাণু, আর এই হাইড্রোজেনটা একটা অণু। তাহলে অণু কি? অণু হচ্ছে একাধিক বা দুইয়ের অধিক পরমাণু নিয়ে গঠিত, রাসায়নিকভাবে যখন বন্ধন করবে তখন সেটা হবে অণু। তো দুইটা হাইড্রোজেন পরমাণু রাসায়নিকভাবে বন্ধন সৃষ্টি করেছে, বন্ধন সৃষ্টি করার মাধ্যমে একটা অণু, হাইড্রোজেন অণু গঠন করেছে। তাহলে বলো তো, অণু বড় নাকি পরমাণু বড়? অবশ্যই পরমাণু ছোট এবং অণু বড়, কারণ পরমাণু দিয়ে অণু গঠিত হয়। সো এতটুকু আশা করি যে বোঝা গেছে যে অণু কী এবং পরমাণু কী। অণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার নিজস্ব বৈশিষ্ট্য আছে। অণুর কি নিজস্ব বৈশিষ্ট্য আছে। তাহলে হাইড্রোজেন আমরা কি দেখলাম? হাইড্রোজেন হচ্ছে সাধারণভাবে কিন্তু গ্যাস, কিন্তু পানিটা কি? আচ্ছা, এখানে দেখো হাইড্রোজেন কি? হাইড্রোজেন একটা সাধারণভাবে একটা গ্যাস। অক্সিজেনও কিন্তু গ্যাস, তাই না? বা বায়বীয় পদার্থ অক্সিজেন আমরা জানি, আমরা গ্রহণ করি। তাহলে দেখো যে দুইটাই কিন্তু গ্যাসীয় পদার্থ বা গ্যাসীয় অণু। তাহলে এখানে যেটা গঠিত হলো পানি, এটা কি? এটা হচ্ছে তরল, তাই না? পানি কি? পানি হচ্ছে তরল। তাহলে দেখো দুইটা গ্যাস মিলে একটা তরল হচ্ছে। তাহলে এখানে যখন অণুগুলো আলাদা আলাদা থাকে তখন তারা গ্যাস থাকে, এবং যখন বন্ধন গঠন করে একটা যৌগ বা পানিতে পরিণত হচ্ছে তখন সেটা তরল হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে পরমাণুর বৈশিষ্ট্য দুইটা যখন তারা বন্ধন গঠন করে পানিতে রূপান্তরিত হয় তখন তারা তরলে পরিণত হয়, কিংবা তারা অন্য একটা বৈশিষ্ট্যে রূপান্তরিত হতে পারে, বা পরিণতি তাদের অন্যরকম হতে পারে। তাহলে এখান থেকে আমরা বুঝি যে মৌলিক পদার্থ বা পরমাণুর গুণাগুণ যেরকমই হোক না কেন, তারা যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে যখন একটা যৌগ তৈরি করার পর তাদের বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। অণুর বৈশিষ্ট্য তখন আর পরমাণুর বৈশিষ্ট্য আর তাদের ভিতরে থাকে না। তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, তাই না? এই যে হাইড্রোজেন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হাইড্রোজেন। এখানে শুধু হাইড্রোজেন আছে, হাইড্রোজেন একটা পরমাণু। অক্সিজেন একটা পরমাণু, এদের নিজস্ব ধর্ম আছে। আমরা দেখলাম তারা হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে। কিন্তু যৌগ কি? যৌগিক পদার্থ বা অণু কি? অণুর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু তারা পরমাণুর বৈশিষ্ট্যটাকে ধারণ করে না, ঠিক আছে? তারা পরমাণুর বৈশিষ্ট্যটাকে ধারণ করে না। তাহলে পরমাণু কি এবং অণু কি আমরা বুঝলাম। মৌলের প্রতীক কি? এই যে সারা বিশ্বে যত ধরনের মৌলিক পদার্থ আছে, সকল মৌলিক পদার্থগুলোকে আমরা দেখেছি 118টি মৌলিক পদার্থ বা মৌল রয়েছে। অর্থাৎ এই 118টি মৌল দিয়েই সব কিছু গঠিত। তাহলে এই 118টার ভিতরে আমরা জানি যে 98টি হচ্ছে ন্যাচারাল, এবং 20টি হচ্ছে ল্যাবে তৈরি করে
বানানো হয়েছে, যেটা হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল। তো 118টির ভিতরে 98টি হচ্ছে ন্যাচারাল এবং 20টি হচ্ছে আর্টিফিশিয়াল পরমাণু। তো এইগুলো হচ্ছে 118টি পরমাণু এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, যে পরমাণু দিয়ে সকল পদার্থ গঠিত। আচ্ছা, তাহলে এই যে 118টি মৌল যেগুলো দিয়ে সকল পদার্থ গঠিত, সেইগুলা আসলে কি? সেগুলো আমরা জানি যে হাইড্রোজেন নাম শুনছো তোমরা সবাই, এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। অক্সিজেন গ্যাস শুনছো তোমরা, এটাকে আমরা ও দিয়ে প্রকাশ করি। তাহলে যখন এগুলার ইংরেজি নাম হবে তখন আমরা ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে সেগুলোকে প্রকাশ করব। কিন্তু কিছু কিছু আছে যেগুলো হচ্ছে ল্যাটিন বা গ্রিক শব্দ থেকে এসেছে, ল্যাটিন নাম থেকে এসেছে বা গ্রিক নাম থেকে এসেছে, তাদের নাম আমরা আবার সেইভাবে প্রকাশ করব। তাহলে তোমরা তোমাদের বইয়ে যদি একটু লক্ষ্য করো যে কোনগুলা ল্যাটিন নাম, যেমন হচ্ছে সোডিয়াম হচ্ছে কি ইংরেজি নাম, কিন্তু সোডিয়াম ইংরেজি নাম হওয়া সত্ত্বেও সোডিয়ামের ইংরেজি নাম কি এস দিয়ে শুরু হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা সোডিয়ামকে এন এ দ্বারা প্রকাশ করি। কারণ হচ্ছে সোডিয়াম যে নামটা সেটা ল্যাটিন থেকে এসেছে এবং সেটার নাম হচ্ছে ন্যাট্রিয়াম। তারপর হচ্ছে আমাদের হচ্ছে পটাশিয়ামকে তো আমরা পি দিয়ে প্রকাশ করার কথা, কারণ ইংরেজি নাম হচ্ছে পটাশিয়াম। কিন্তু না, আমরা সেটাকে কি করব, পটাশিয়াম এর ইংরেজি নাম যেটাই হোক, এটা ল্যাটিন থেকে আসছে, ল্যাটিন থেকে আসার কারণে এটা হচ্ছে কি ক্যালিয়াম, তাই না? ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, তো সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করব। তো এইভাবে আছে আমাদের হচ্ছে গোল্ড, যেটা হচ্ছে অরাম, লেড, প্লাম্বাম, ট্যাংস্টান, ওলফ্রাম, আয়রন, ফেরাম, মার্কারি। এইগুলা হচ্ছে আমাদের ইংরেজি নাম, কিন্তু এগুলো ল্যাটিন থেকে এসছে। ল্যাটিন নাম তাদের আলাদা, ল্যাটিন নাম তাদের অন্য রকম হওয়ার কারণে সেগুলো ল্যাটিন নাম অনুযায়ী তাদের প্রথম অক্ষরগুলা স্থান পেয়েছে। তাহলে আমরা যখন কোনো মৌলের প্রতীক আকারে প্রকাশ করব কিংবা মৌলের প্রতীক যখন আমরা ব্যবহার করব, তখন আমরা অলওয়েজ প্রথম অক্ষরটা নেব এবং প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের হবে। প্রথম অক্ষরটা নেব এবং সেটা বড় হাতের হবে। কিন্তু দেখা যাবে যে একই ধরনের নামের বিভিন্ন পরমাণু আছে, যেমন হচ্ছে তোমার কার্বন, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে কপার, তারপরে হচ্ছে কোবাল্ট, এই যে সবগুলো কিন্তু সি দিয়ে শুরু। এক্ষেত্রে আমরা যদি প্রথম অক্ষর যদি সি ব্যবহারও করি, তাহলে আমরা বুঝতে পারবো না এটা কি কার্বন নাকি হচ্ছে কপার নাকি হচ্ছে ক্যালসিয়াম নাকি, আমরা কিছুই বুঝতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা তারপরে একটা অক্ষর দিয়ে আমরা বুঝবো। যেমন কার্বনকে শুধু সি দিয়ে প্রকাশ করা হয়, তারপরে কপারকে সি এর সাথে ছোটো হাতের একটা অক্ষর দিয়ে কপার প্রকাশ করা হয়। তারপর কোবাল্ট সি এর সাথে ও দিয়ে আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে কোবাল্ট। তাহলে আমরা যখন দেখব যে একই ধরনের নাম দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা করব কি, পরের আর একটা অক্ষর নিয়ে আমরা সেটাকে প্রকাশ করে দিব। এবং এই প্রকাশের মাধ্যমই হচ্ছে আমাদের মৌলের প্রতীক। কোনো মৌলকে যার মাধ্যমে প্রকাশ করা হয়, যে লেটার দ্বারা প্রকাশ করা হয়, যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সেইগুলোই হচ্ছে মৌলের প্রতীক। এবং আমরা দেখলাম যে মৌলের কিভাবে প্রকাশ করতে পারি সেগুলা। আচ্ছা, এইবার আমরা এই পর্যায়ে দেখব যে সংকেতটা কি। সংকেত হচ্ছে ওই যে যৌগ পড়লাম না আমরা, যৌগ অর্থাৎ একাধিক ধরনের মৌলিক পদার্থ যখন রাসায়নিকভাবে মিলিত হয়ে একটা অন্য ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন কোনো পদার্থ তৈরি করে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে যৌগ। যেমন আমরা দেখে এসেছি যে দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে আমাদের বিশুদ্ধ পানি যেটা আমরা পাই, সেটাকে বলা হয় হচ্ছে পানি। তো এখানে কি হচ্ছে, দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন রাসায়নিক বন্ধনের মাধ্যমে মিলিত হয়ে পানিতে রূপান্তরিত হচ্ছে। তারপরে একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন,
একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন রাসায়নিকভাবে মিলিত হয়ে HCl বা কি এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হচ্ছে। তাহলে কোনো সংকেত প্রকাশ করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে ওই যৌগটা কতটি পরমাণু নিয়ে গঠিত বা কি কি পরমাণু নিয়ে গঠিত, ঠিক আছে, কতটি এবং কি কি পরমাণু নিয়ে গঠিত। সংকেতের ভেতরে আমাদের ওই দুইটা বিষয়ই স্থান পাবে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা হাইড্রোজেন পরমাণু এবং একটা ক্লোরিন পরমাণু নিয়ে গঠিত, সেই ক্ষেত্রে এটা হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে একটা হাইড্রোজেন পরমাণু এবং একটা ক্লোরিন পরমাণু মিলিত হয়ে রাসায়নিকভাবে মিলিত হয়ে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড রূপান্তরিত হচ্ছে। আর দুইটা হাইড্রোজেন, একটা সালফার এবং 4টা অক্সিজেন মিলিত হয়ে রাসায়নিকভাবে মিলিত হয়ে যেটা হয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। তো সংকেতে আমাদের স্থান পাবে যে ওই সংকেতের ভেতরে কি কি পরমাণু আছে সেগুলো আমাদের স্থান পাবে এবং কয়টি পরমাণু আছে সেগুলো দিয়ে আমাদের তৈরি হবে কোনো যৌগের সংকেত। তো আশা করি বোঝা গেছে যে সংকেতটা কি এবং আমরা কিভাবে কোনো কিছু সংকেত লিখব। সংকেত থেকে আমরা কি বুঝতে পারি যে ওই সংকেতে বা ওই যেই মৌলের সংকেতটা ওই সংকেতের ভেতরে কতগুলো পরমাণু আছে সেটা দেখে আমরা বুঝতে পারি যে ওই যৌগের অণুতে কতগুলা পরমাণু আছে সেটা আমরা বুঝতে পারি এবং আমরা এও বুঝতে পারি যে ওই যৌগটা কি কি মৌলিক পদার্থ বা মৌল দিয়ে গঠিত। সো আশা করি যে আমাদের এই সকল টপিকসগুলা খুব ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারবো।